the fourth official, and it's going to be a red card, and it is a red card for Zidane. Although the referee didn't see it, his attention has been brought to it by the other officials on the... And Dominic applauds. আচ্ছা, আপনার জীবনে এমন কোনো মুহূর্ত এসেছে যখন এক পাশে ছিল আপনার সারা জীবনের স্বপ্ন, ইতিহাস, আর অন্য পাশে ছিল আপনার আত্মসম্মান, পরিবারের সম্মান? এমন এক মুহূর্ত যখন একটা শব্দ উচ্চারণ করলে আপনি হেরে যাবেন, কিন্তু চুপ থাকলে নিজের কাছে নিজেই ছোট হয়ে যাবেন আজন্ম। লোকে বলে মাথা ঠান্ডা রাখাই বীরত্ব, কিন্তু আমি বলি সব অপমান সহ্য করা বীরত্ব নয়, এটা দাসত্ব। একজন পুরুষ সব হারাতে পারে, টাকা, ক্যারিয়ার, এমনকি ক্ষমতাও, কিন্তু সে যদি তার আত্মসম্মান হারায় তবে আয়নার সামনে দাঁড়ানোর যোগ্যতাই সে হারায় পুরুষত্ব। আজ এমন একজনের কথা বলবো যিনি জানতেন এক সেকেন্ডের জেদে তার সারা জীবনের সাধনায় ধুলোয় মিশে যাবে, ইতিহাস তাকে ছুঁড়ে ফেলতে চাইবে, কিন্তু তিনি পিছু হটেননি। কারণ প্রশ্নটা যখন মা কিংবা বোনের সম্মানের, তখন ওই সোনার কাপটা স্রেফ একটা খেলনা ছাড়া আর কিছুই নয়। 9 জুলাই 2006 বার্লিন বিশ্বকাপ ফাইনাল। পুরো বিশ্ব থমকে আছে। এক পাশে ইতালি, অন্য পাশে ফ্রান্স। স্নায়ুর লড়াই চলছে। দুই দলের শরীর থেকে ঘাম ঝরছে না, যেন ঝরছে রক্তের এক একটি বিন্দু। ফ্রান্স অধিনায়ক জিনেদিন জিদান তখন তার ক্যারিয়ারের গোধূলি লগ্নে, কিন্তু আছেন ফর্মের তুঙ্গে। টুর্নামেন্ট জুড়ে ব্রাজিল, স্পেনের মতো জায়ান্টদের একাই নাচিয়ে ফাইনালে এসেছেন তিনি। ফাইনাল ম্যাচের মাত্র 7ম মিনিটেই প্যানেনকা পেনাল্টিতে ফ্রান্সকে এগিয়ে দিলেন। ইতালিও দমে যাওয়ার মতো দল ছিল না। মার্কো মাতেরেজ্জির হেডে সমতায় ফিরল তারা। ম্যাচ গড়ালো শেষ অতিরিক্ত সময়ে। জিদান তখন তার ক্যারিয়ারের শেষ 11 মিনিটে। স্কোর লাইন 1-1। এমন সময় মধ্যমাঠে ঘটে ফুটবল ইতিহাসের কিংবদন্তি তুল্য এক নোংরা ও বিতর্কিত ঘটনা। হঠাৎ করে ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরেজ্জির বুকে ঢুস মেরে বসেন জিনেদিন জিদান। কিন্তু কি এমন ঘটেছিল যা জিদানের মতো শান্ত মানুষকেও খেপিয়ে তুলল? জিদান কি জানতেন না আর মাত্র কয়েক মিনিট পরেই হতে চলেছেন বিশ্ব চ্যাম্পিয়ন, হতে চলেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়? তিনি কি জানতেন না তার এমন আচরণের পরিণতি কি হতে পারে? তিনি কি ভুলে গিয়েছিলেন এটাই তার ক্যারিয়ারের শেষ কয়েক মিনিট? জিদানের মতো একজন ফুটবলার সবটাই জানতেন, কিন্তু তার ধমনীতে তখন বইছে আলজেরীয় উত্তপ্ত রক্ত, যা তাকে মাথা নোয়াতে শেখায়নি। তাহলে ঠিক কি এমন ঘটেছিল সেখানে? ম্যাচের বয়স তখন 110 মিনিট, অর্থাৎ অতিরিক্ত সময়ের মাত্র 10 মিনিট বাকি। ফলাফল একে একে আটকে আছে। দুই দলের প্লেয়ারদের পা তখন সীসার মতো ভারী হয়ে গেছে। কেউ আর ঠিকমতো দৌড়াতে পারছে না, কেবল টিকে আছে স্রেফ ইচ্ছে শক্তির জোরেই। ঠিক সে সময় 34 বছর বয়সী জিদান খেলছিলেন এক অমানবিক ছন্দে। একটু আগেই তার একটা বুলেট গতির হেড ইতালিয়ান গোলরক্ষক বুফন অবিশ্বাস্যভাবে বাঁচিয়ে দিয়েছেন। ইতালি বুঝতে পারছিল এই বুড়ো জাদুকর যদি আর 10 মিনিট মাঠে থাকে তবে যে কোনো মুহূর্তে একটা পাস বা একটা শট দিয়ে ইতালির বিশ্বজয়ের স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিবে। ইতালি জানতো জিদানকে জায়গা দেওয়া মানেই আত্মাহুতি দেওয়া। যদি এই ম্যাচ টাই ব্রেকারে যায় তবে বিশ্ব মাতানো পেনাল্টি টেকার জিদান একা হাতেই ফ্রান্সকে জিতিয়ে দিবেন। তাকে মাঠ থেকে সরাতে না পারলে ইতালির জয়ের সম্ভাবনা প্রায় অসম্ভব। সে সময়ে ইতালির রক্ষণভাগের দেওয়াল তখন ভাঙা ভাঙা। জিদান যখন পেনাল্টি বক্সের দিকে দৌড়াচ্ছেন, ইতালিয়ান ডিফেন্ডার মাতেরেজ্জি দেখলেন তার সামনে আর কোনো উপায় নেই। তিনি পেছন থেকে জিদানের জার্সিটা এমনভাবে টেনে ধরলেন যেন তার গায়ের চামড়া ছিঁড়ে আসবে। জিদান বিরক্ত হয়ে ফিরে তাকালেন, মুখে তাচ্ছিল্যর হাসি নিয়ে বললেন, জার্সিটা খুব পছন্দ, ম্যাচ শেষে দিয়ে দেব, এখন টানাটানি করো না। এই উপহাসটা মাতেরেজ্জি সহ্য করতে পারেননি। তিনি জানতেন জিদানকে শারীরিক লড়াই হারানো যাবে না। তিনি শুরু করলেন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তিনি সরাসরি আক্রমণ করলেন জিদানের অস্তিত্বে, তার পরিবারে। মাতেরেজ্জি নিচু স্বরে বললেন, আই উড প্রেফার ইউর সিস্টার, অর্থাৎ তোমার জার্সির চেয়ে তোমার বোনকে আমার বেশি পছন্দ। কথাটা হিট করলো জিদানের কলিজায়। ফলশ্রুতিতে জিদান সেই ট্রফির কথা ভুলে গেলেন কোটি ফরাসি ভক্তের কথা। তার সামনে তখন শুধুই তার আত্মসম্মান আর অস্তিত্বের প্রশ্ন, আর একজন ভাইয়ের কাছে তার বোনের সম্মানের প্রশ্ন। জিদান থামলেন, ধীর পায়ে কয়েক পা এগিয়ে গেলেন।
কোনো গালি দিলেন না, কোনো চিৎকারও করলেন না, শুধু নিজের মস্তিষ্কটাকে ব্যবহার করলেন ইতালিয়ান ডিফেন্ডারের বুকের পাঁজরে আঘাত করতে। মাঠেই পড়ে গেলেন মাতেরেজি, স্তব্ধ হয়ে গেল গোটা গ্যালারি। রেফারির সিদ্ধান্তে লাল কার্ড দেখলেন। জিনেদিন ইয়াজিদ জিদান, ফুটবল ইতিহাসের উজ্জ্বলতম নক্ষত্র, সেদিন মাঠ ছাড়লেন মাথা নিচু করেই। বিশ্বকাপের ট্রফিটা সাজানো ছিল মাঠের এক পাশেই। জিদান তার পাশ দিয়ে হেঁটে গেলেন, টানেলে প্রবেশ করলেন। ফ্রান্স টাই ব্রেকারে 5-3 ব্যবধানে হেরে গেল। ইতালি চতুর্থবারের মতো কিন্তু আজ 20 বছর পর পেছনে ফিরে তাকালে আপনি কি দেখেন? ইতালির সেই বিজয় উল্লাস, নাকি ট্রফির পাশ দিয়ে হেঁটে যাওয়া জিদানের সেই একা বিষণ্ণ মূর্তি? সবাই বলে জিনেদিন জিদান সেদিন ভুল করেছিলেন। আবেগের বশে তিনি তার দেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছিলেন। কিন্তু একটু গভীরে গিয়ে ভাবুন তো, তিনি কি আসলেই হেরেছিলেন? ট্রফি অনেকেই জেতে, কিন্তু নিজের সম্মানের জন্য সবটুকু বাজি রাখার সাহস সবার থাকে না। সেদিন একজন ভাইয়ের কাছে এই সোনালী ট্রফিটার চেয়ে তার বোনের সম্মান ছিল 1000 গুণ দামি। এই ঘটনার পর ইতিহাসে মাতেরেজি হয়ে থাকলেন ভিলেন, আর জিদান একজন ট্র্যাজিক হিরো। পরে জিদান বলেছিলেন, আমি ক্ষমা চাইলে সেই গালিটাকেই মেনে নেওয়া হতো। আসলে আলমারিতে থেকে ট্রফিতে ধুলো জমলে মলিন হয়, কিন্তু আত্মসম্মান ইতিহাসে অমর হয়ে থাকে। জিনেদিন জিদান সেদিন প্রমাণ করেছেন, শিরোপা জেতার চেয়ে আয়নার সামনে মাথা উঁচু করে দাঁড়ানো অনেক বেশি কঠিন। ঠিক এমন মুহূর্তে আপনি থাকলে কি করতেন? নিজের ও গোটা দেশের স্বপ্ন বাঁচাতে মাথা নিচু করে থাকতেন, নাকি নিজের ও পরিবারের সম্মান রক্ষার্থে প্রতিবাদ করতেন? আমাকে কমেন্ট করে জানান, কারণ আপনাদের প্রতিটা কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। The fourth official, and it's going to be a red card, and it is a red card for Zidane. Although the referee didn't see it, his attention has been brought to it by the other officials on the touchline. And Domenech applauds ironically, and they can't argue with the decision.